হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ স্ক্রিনে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জের ফার্স্ট পার্ট অলরেডি আমি তোমাদের দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট দিতে চলেছি। তো চেষ্টা করব সেকেন্ড পার্টের যত বাকি আছে বা সেকেন্ড পার্ট বা থার্ড পার্টে দুটো পার্টে আমি চেষ্টা করব যে যদি আজকের পার্টে হয়ে যায় তো ভালো, না হলে আরেকটা পার্ট আমি করতে পারি। তো দেখা যাক। তো আজকে যে ভয়েস চেঞ্জ শেখাবো সেটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিন লেখা আছে ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ হয়? তো প্রথমত আমরা বলি যে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য মানে তোমরা জানো যে প্রশ্নবোধক বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। তো জিজ্ঞাসা দু রকমের হয় বা দুটো ধরনের হয়। একটা হলো পিওর ডব্লিউএইচ দিয়ে হয়, একটা হলো ইয়েস নো টাইপে হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুটো টাইপের, একটা ইয়েস নো টাইপ আর একটা হলো ডব্লিউএইচ টাইপ। তো তোমরা এখানে দেখো চারটে সেন্টেন্স আমি লিখেছি 1 2 3 4। তো এর মধ্যে হোয়াট আর ইউ লুকিং ফর আর হোয়াই ডিড ইউ ডু ইট, এটা হলো তখন পিওর ডব্লিউএইচ। এবং নেক্সট কী রয়েছে, কারণ এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স, তোমার প্রশ্নটা এই যে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হু, এগুলো সব হচ্ছে আমার ডব্লিউএইচ ওয়ার্ড। তো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু, সেটা হবে আমার পিওর ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ সেন্টেন্স বা ডব্লিউএইচ ইন্টারোগেটিভ। এবং নেক্সট কী রয়েছে, ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো? দেখো তোমার যখন কোনো কোশ্চেনের আনসার, আমি ইয়েস বা নোতে দেবো, তখন সেটা হয়ে যাবে আমার ইয়েস নো টাইপ অফ কোশ্চেন্স। নেক্সট কী আছে বলছে, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সাম, সে কি অঙ্কগুলো করেছিল? সে অঙ্কগুলো কি করেছিল? তো দেখো এটাও কিন্তু আবার ইয়েস নো টাইপ। তুমি যে সে যদি অঙ্ক করে থাকে তাহলে আনসার হ্যাঁ হবে, যদি না করে থাকে তাহলে না হবে। তো দেখো এই যে দু ধরনের সেন্টেন্স আমরা এখানে দেখতে পেলাম, একটা হলো পিওর ডব্লিউএইচ ইন্টারোগেটিভের আর একটা হলো ইয়েস নো টাইপ অফ ইন্টারোগেটিভ। তো এইবার আমরা একটু স্ট্রাকচার এবং সূত্রগুলো একটু দেখে নেব, তাহলে খুব সহজে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি স্টেটমেন্ট বাক্য হয়, তো স্টেটমেন্ট বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি প্রথমে কি থাকে, সাবজেক্ট থাকে, তারপরে তারপরে হচ্ছে ভার্ব থাকে। আচ্ছা, ভার্ব হচ্ছে কি থাকতে পারে, সেটা এমভি হতে পারে, মেইন ভার্ব হতে পারে, আবার সেটা অক্সিলারিও থাকতে পারে। ঠিক আছে, প্লাস অবজেক্ট। তার মানে কি, ক্রিয়াপদ মাস্ট, সেই ক্রিয়াপদটা কি কখনো মেইন ভার্ব থাকতে পারে, আবার অক্সিলারিও থাকতে পারে, আবার শুধু অক্সিলারি দিয়ে হতে পারে, আবার মেইন ভার্ব দিয়ে হতে পারে। তাই তো, অতএব কি কখনো দুটো মেইন ভার্ব হতে, কখনো হচ্ছে দুটো ক্রিয়াপদ থাকতে পারে, অর্থাৎ একটা মেইন ভার্ব একটা অক্সিলারি, আবার শুধু অক্সিলারি দিয়ে হতে পারে, আবার শুধু মেইন ভার্ব দিয়ে হতে পারে। তো এইটা হচ্ছে আমার স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। স্টেটমেন্ট বাক্য তোমরা যদি বলে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক, ঠিক আছে, সংজ্ঞাবাচক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। তো এইটা হলো আমার অ্যাসার্টিভের নিয়ম। তোমরা দেখতে পাচ্ছ অ্যাসার্টিভের এই যে প্রথমে সাবজেক্ট থাকবে, আচ্ছা, তারপরে হচ্ছে ভার্ব থাকবে, ঠিক আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে ভার্বের মধ্যে কখনো মেইন ভার্বও থাকতে পারে, আবার অক্সিলারিও থাকতে পারে, মেইন ভার্ব এবং অক্সিলারি দুটোই থাকতে পারে, কখনো কখনো অবজেক্ট থাকবে। তো মাথায় রাখবে যে কোনো বাক্য এই ক্রিয়াপদ ছাড়া গঠিত হবে না, ক্রিয়াপদ হচ্ছে মাস্ট, ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য তৈরি হবে না। এটা হচ্ছে যদি আমার অ্যাসার্টিভ হয়। তো আমি যদি ইয়েস নো টাইপের সূত্র আমি যদি লিখতে চাই, যদি আমার ইয়েস নো টাইপ অফ ইয়েস নো যদি আমি সূত্র বানাতে চাই, তো এখানে তুমি দেখো যে ডু ইউ লাইক ইট বা হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সাম। তো দেখো প্রথমে কি আসবে, প্রথমে চলে আসবে মেইন ভার্ব, আসবে না, মেইন ভার্বের জায়গা কোনো চেঞ্জ হবে না। তো প্রথমে চলে আসবে প্রশ্ন বানানোর ক্ষেত্রে অক্সিলিয়ারি, কি আসবে, অক্সিলিয়ারি। তোমরা দেখতে পাচ্ছ, তাহলে প্রথমে অক্সিলিয়ারি আসবে, তারপরে থাকবে সাবজেক্ট, আচ্ছা, তারপরে থাকবে হচ্ছে মেইন ভার্ব। তো দেখো এই মেইন ভার্বটা তোমার কোনো সেন্টেন্সে থাকতেও পারে, আবার নাও পারে, আবার ঠিক আছে, আবার এই অক্সিলারিটা কোনো সেন্টেন্সে থাকতেও পারে, আবার নাও। তোমরা জানো যে সেন্টেন্সে আছে, তো তখন আমি বলছি যে কীভাবে করব। তো অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, শেষে গিয়ে আমার জিজ্ঞাসা চিহ্ন। তুমি যে এই সেন্টেন্সটাতে তুমি দেখো, ডু ইউ হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সান, এই যে হ্যাজটা কি ভার্ব, একটা হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্ব কি, আমার সাহায্যকারী ক্রিয়া আমরা জানি। তো হ্যাজ ভার্ব বা হ্যাভ ভার্ব সাহায্যকারী ক্রিয়া, দেখো এই হ্যাজটা আগে এসছে, এ দেখো সাবজেক্টটা পরে চলে গেছে, আর বাকি দেখো মেইন ভার্ব, দেখো ওয়ার্কড আউট, এই ওয়ার্কড আউটটা মেইন ভার্ব বসেছে এখানে। তো এবার অবজেক্ট দেখো জিজ্ঞাসা চিহ্ন পড়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছো তাহলে আমি কি বললাম কথাটা, যে অ্যাসার্টিভের ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব,
সেই ভার্বটা অক্সিলারি মেইন ভার্ব দুটো একসাথে থাকতে পারে বা একাও হতে পারে, তারপরে অবজেক্ট। কিন্তু ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে কী হলো, প্রথমে অক্সিলারি ভার্বটা চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এই যে এই উদাহরণটা, আচ্ছা এইবার তোমরা যদি বলো স্যার এখানে তাহলে ডুটা আসলো কী করে? আচ্ছা ডুটা এখানে যেহেতু আমি বলে দিয়েছি যে অক্সিলারি ভার্ব ছাড়া কোনো কোয়েশ্চেন ফর্ম করে না, আমি কী বললাম, কোনো অক্সিলারি ভার্ব ছাড়া কোনো কোয়েশ্চেন ফর্ম করে না। তুমি যদি এই ডুটা ছেড়ে দাও, ইউ লাইক ইট, দেখো ডুটা মানে দেখো এই যে মেইন ভার্ব অলরেডি রয়েছে, কিন্তু এখানে অক্সিলারি ছিল না, কিন্তু অক্সিলারি ছাড়া কোনো কোয়েশ্চেন ফর্ম হয় না, সেই জন্য কোয়েশ্চেন ফর্ম করার জন্য এই ডুটা আনা হয়েছিল অনলি। তাহলে ডু, এই দেখো ইউ লাইক ইট, এই দেখো সূত্রে পড়ে গেছে এই যে ডু। তাহলে এই ডুটা কি এখানে, এখানে ডু হচ্ছে অক্সিলারি হিসেবে কাজ করছে, ঠিক আছে। আর এখানে দেখো এইটা যদি আমি হ্যাজ হি যদি আমি করি, এই দেখো হ্যাজ হি ওয়ার্ক আউট, এই যে মেইন ভার্ব ওয়ার্কড আউট, ওয়ার্কড আউট দ্য সাম। দেখো এইটা হলো আমার কি, আমার এটা হচ্ছে আমার সেকেন্ড সেন্টেন্স, এই যে সেকেন্ড সেন্টেন্স তোমার তৈরি হয়ে গেল। তো দেখো এই সূত্র দিয়ে গিয়েছে, এটা হলো আমার ইয়েস নো টাইপ অফ কোশ্চেন। তো ইয়েস নো টাইপ অফ কোশ্চেন কীভাবে বানানো হলো তোমরা দেখে নিলে, দেখে নাও ইয়েস নো টাইপ অফ কোশ্চেন্স। এইবার আমি তোমাদেরকে যেটা দেখাবো, ইয়েস নোর পরে হচ্ছে যেটা রয়েছে, তো সেটা হচ্ছে দ্য পিওর ডব্লিউএইচ, যে পিওর ডব্লিউএইচটা কীভাবে ফর্ম করে। পিওর ডব্লিউএইচটা কীভাবে একই রকমভাবে ফর্ম করে, জাস্ট এই রুলসটাই কাজ করবে, এই যে এই রুলসটাই কাজ করবে, শুধুমাত্র সামনে একটা এই যে ডব্লিউএইচটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড অ্যাড হয়ে যাবে, তারপরে কি যেরকম অক্সিলারি ছিল সেরকম, আচ্ছা তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এমভি মানে মেইন ভার্ব তোমার মনে রাখবে, এটা শর্ট ফর্ম অবজেক্ট, দেখো শেষে জিজ্ঞাসা চিহ্ন। এবার তুমি আমি যদি এখান থেকে একটা সেন্টেন্স নিই, হোয়াট আর ইউ লুকিং ফর, আমি যদি এখানে নিই, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড এই যে প্রথমে শুরু হচ্ছে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যেহেতু প্রথমে দেখো হোয়াট রয়েছে, হোয়াট, এই দেখো তারপরে দেখো একটা আর রয়েছে, মানে দেখো এটা অক্সিলারি ভার্ব। আচ্ছা এই দেখো তারপরে রয়েছে, দেখো এই দেখো তো সাবজেক্ট হচ্ছে ইউ, এই দেখো তারপর মেইন ভার্ব রয়েছে লুকিং, অবজেক্ট রয়েছে দেখো ফর, হোয়াট আর ইউ লুকিং, এখানে ফর রয়েছে, হোয়াট আর ইউ লুকিং ফর টোটালটাই ভার্ব, কিন্তু এখানে অবজেক্টটা নেই, কিন্তু তাও কোশ্চেনটা মানে তোমার প্রশ্নটা তৈরি হয়ে গেছে, এখানে অবজেক্ট ছিল না, এই সেন্টেন্সটাই কি নেই না অবজেক্ট, অবজেক্ট নেই, ঠিক আছে, তাও কিন্তু কোশ্চেন অবজেক্ট ছাড়াও কিন্তু কোশ্চেন তৈরি হয়, ঠিক আছে। এই কারণে এই অবজেক্টের শব্দটা দিয়ে কোশ্চেন বানাবে, তুমি কি খুঁজছো, এই যে কিটাই হচ্ছে অবজেক্ট এখানে, ঠিক আছে, মানে অবজেক্ট এখানে ডিরেক্ট নেই, অবজেক্ট এখানে কোশ্চেন হিসাবে বসে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা তুমি তারপরেরটা তুমি লেখো ভাই ডিড ইউ ডু ইট, তুমি এখানে লেখো ভাই ডিড ইউ ডু ইট, দেখো এখানে সাবজেক্ট অবজেক্ট সব রয়েছে। তাহলে এই যে ডিডটা কেন এনেছিল তোমরা একটু বোঝার চেষ্টা করো, দেখো এই সেন্টেন্সটা দেখো ভাই ইউ ডু ইট, তো এই যে ডিডটা শুধুমাত্র কোশ্চেন বানানোর জন্য আনা হয়েছিল। তো ডিডটা মানে ডু ভার্বটা দুটো হিসাবে কাজ করে, ডু ভার্বের দুটো রূপ রয়েছে, একটা হলো তোমার কখনো মেইন ভার্ব হিসেবেও কাজ করে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে। তো এখানে কোশ্চেন বানানোর জন্য জাস্ট, কোশ্চেন বানানোর জন্য জাস্ট এখানে কি করা হয়েছে না তোমার এখানে এই ডিডটা অক্সিলারি হিসেবে কাজ করছে। তাহলে তুমি দেখো এই যে ওভারঅল তোমরা ভালো করে খাতাতে লিখে দেবে, এবং পিডিএফ দেখো এটাই কিন্তু তোমরা লিখে নিলে, এটাই আমি পিডিএফে দিলে তো এটাই দিতাম, ঠিক আছে। তোমরা সুন্দর করে খাতাতে লিখে নেবে, তাহলে পিডিএফের কোনো দরকার নেই, তোমরা লিখে নেবে। আর আমি কত ইনফরমেশান তোমাদের বললাম, তোমরা একটু ভিডিওটা সুন্দর করে দেখবে, দেখে খাতায় লিখে নেবে, রুলসগুলো দেখো তোমাদের হয়ে যাবে। তো দেখো যদি এটা হয়ে গিয়েছে, তো এবার আমি ভয়েস চেঞ্জগুলো করবো। তো রুলসটা আমি মুছে দেবো, উপরে চারটে শুধু যে সেন্টেন্স রয়েছে যেটা রাখবো, রেখে আমি ভয়েস চেঞ্জগুলো করবো। তো মুছে দিলাম, তোমরা লিখে নেবে। তো দেখো আমি এবার প্রথমটার ভয়েস চেঞ্জ করবো। প্রথমটা যদি আমি ভয়েস না, প্রথমটা না, আমি তিন আগেরটা করবো, মানে তিনেরটা করবো। তিনটা যদি আমি করি, যদি আমি তিনেরটা করি, তাহলে আমি লিখে নেব যে ডু ইউ লাইক ইট,
দেখো এটা আমাদের কিন্তু পরীক্ষাতে আমার একবারে করতে হবে, অপশান টপশান সব থাকবে। তোমাদের এই ভিডিওগুলো দেওয়ার পরে কিন্তু আমি পরীক্ষা নেব সবার জন্য, তোমরা দেখবে। তো আমরা 3টে স্টেপে করার চেষ্টা করব। তো প্রথম নিয়ম যেটা আমি মুখে বলছি, তোমরা লিখে নেবে, যে প্রথমে হচ্ছে কি, এই যে প্রশ্নবোধক বাক্যকে স্টেটমেন্ট বাক্যে রূপান্তর করতে হবে। তোমাদের অলরেডি সূত্র আমি তোমাদের দিয়ে দিই। তাহলে প্রথমে কে থাকবে? সাবজেক্ট থাকবে। রুলস কি বলে? প্রথমে সাবজেক্ট আনতে, মানে অ্যাসার্টিভ বানাতে গেলে প্রথমে সাবজেক্ট, এই যে ইউট হচ্ছে সাবজেক্ট, ইউ। আচ্ছা, তারপরে ভার্ব, লাইক, ইট। তাহলে এটাই ফুল স্টপ হয়ে গেল। আর এই ডুটা কেন লিখলাম না আমি বলো? তোমরা জানো ভালো করে, আমি আগেই বলে দিয়েছি, ডুটা এখানে জাস্ট কোশ্চেন বানানোর জন্য আনা হয়েছে, জাস্ট কোশ্চেন ফর্ম করার জন্য নিয়ে আসা হয়েছে বাস। আর আদার্স কিন্তু এখানে ওর কোনো ভূমিকা নেই, শুধু কোশ্চেন ফর্ম করার জন্য নিয়ে আসা হয়েছিল। অতএব এবার আমি পেয়ে গেছি। এবার এখানে দেখো, এটা হলো অবজেক্ট, অবজেক্টটা আগে আসলো, তাহলে ইট। কোন টেন্সে রয়েছে তুমি ভালো করে দেখতে পাচ্ছ, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ইট ইজ। এবার ভার্বের থার্ড ফর্ম বসাও, লাইকড। এবার বাই বসাতে হবে, তারপর ইউ বসাতে হবে, হয়ে গেল। কিন্তু এখনও কিন্তু কোশ্চেন তৈরি হয়নি। জাস্ট এবার কী করবো, সূত্র কী বলে দেখো, অক্সিলারিটা, মানে এটা হলো অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি, এই ইউএক্সআই। তো এই অক্সিলারিটা প্রথমে নিয়ে আসো, ইজ ইট লাইকড বাই ইউ। তো এই যে হলো আমার ফাইনাল আনসার। তো আমি পরীক্ষাতে আমার এরকম অপশান, তুমি এরকম একটা দিলে যে এটার ভয়েস চেঞ্জ, অ্যাপ্রোপ্রিয়েট ভয়েস চেঞ্জ কী হবে, তুমি অপশানের মধ্যে এটা পেয়ে যাবে, তোমার অপশানে কিন্তু থাকবে। তো কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো এই দেখো, ইট ইজ লাইকড বাই ইউ, দেখে নিয়েছো। এইবার আমরা পরেরটা করব। এবার চারেরটা ধরবে না, তো চারেরটা আমাকে এটা মুছে করতে হবে। তোমরা দেখে নিলে যে কিভাবে হলো। আচ্ছা, এবার নেক্সট আমি কি করব, হ্যাজ হি, মানে এইটাই খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ম। হ্যাজ হি, আমরা চারেরটা করব যেহেতু 4 নাম্বার লিখবো। হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সাম। তোমার সূত্র দেখে নাও, প্রশ্ন কীভাবে তৈরি হয়েছে। দেখো, হ্যাজ আগে চলে এসছে, অতএব আমি এটাকে স্টেটমেন্ট বানাতে চাই, তাহলে স্টেটমেন্ট বানাতে গেলে হি আগে নেব, হ্যাজটা পরে নিয়ে চলে যাবো। এই দেখো, জায়গাটা চেঞ্জ হয়ে গেল। আবার কোশ্চেন বানানোর সময় হ্যাজটা আগে নিয়ে যাবো, হিটা পরে নিয়ে আসবো। তাহলে হি হ্যাজ হি থেকে হলো হি হ্যাজ। আচ্ছা, নেক্সট কি আছে দেখি। তাহলে হি হ্যাজ, এই যে ওয়ার্কড আউট দ্য সাম, দেখো ব্র্যাকেটটা ইয়ে হয়ে গেল, কী হয়ে গেল না, ফুল স্টপ হয়ে গেল। আচ্ছা, ফুল স্টপের পরে কি করব, এইবার কি করব, আমাকে প্রথমে অবজেক্ট আনতে হবে। তাহলে দ্য সাম হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য সাম আমি নিয়ে আসবো আগে। দ্য সাম হলো থার্ড পারসন, তাই দ্যাট সাম তোমার হ্যাজই হবে। দ্য সাম হ্যাজ ওয়ার্কড, এটা ভার্বের থার্ড ফর্ম বসানোই রয়েছে, ওয়ার্কড আউট বাই, হি থাকলে হিম হয়। এখনও প্রশ্ন তৈরি হয়নি, কারণ আমাকে প্রশ্ন, তাহলে দেখো প্রথম স্টেপে কী করলাম, স্টেটমেন্ট করেছি, স্টেটমেন্টটার ভয়েস চেঞ্জ করলাম রুলস দেখে। এবার কী করবো, স্টেটমেন্টটাকে কোশ্চেন বানাবো। তাহলে কোশ্চেন বানান কি, দেখো হ্যাজটা আগে চলে আসবে, হ্যাজ, দ্য সাম চলে গেল পরে। আবার দেখো এই ফরম্যাটটাই ফিরে এলো, এই যে এই ফরম্যাটটা আবার ফিরে এসছে, হ্যাজ দ্য সাম। এ দেখো মেন ভার্ব বসাচ্ছি, ওয়ার্কড আউট বাই হিম। দেখো তৈরি হয়ে গেছে, এই দেখো হ্যাজ দ্য সাম ওয়ার্কড আউট বাই হিম। তো দেখো, এটা তোমরা দেখে নাও, এটা তোমরা করে নাও। আচ্ছা, আমি তোমাদেরকে এবার এইটারও তো অ্যাক্টিভ রয়েছে, এটা যদি প্যাসিভ থাকতো, মানে এগুলো তো আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে এই ইন্টারোগেটিভের অনেক সময় প্যাসিভ করে দেয়, আমি অ্যাক্টিভে আমাকে করতে হয়। ধরো তোমাকে পরীক্ষাটা দিয়ে দিল, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। তো দেখো, এটা অলরেডি ইন্টারোগেটিভের প্যাসিভেই করে দিই। আমাকে তাহলে অ্যাক্টিভ করতে গেলে কী করতে হবে, যা নিয়ম, এটা আমি এখনও পুরোটা কমপ্লিট করাইনি। তো এই ধরনটা থাকুক, এটা থাক, আমরা পরে দেখছি।
ওই আগে ডব্লিউএসটা শিখিনি, আমি তো ইয়েস নো শিখিয়েছি কেবল, তো এটা এখানে থাক, পরে আমি দেখছি, তোমাদের শিখিয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সট এটা বলছে, তাহলে এবার আমি 1 নাম্বারটা করব। বলছে হোয়াট আর ইউ লুকিং ফর, আর ইউ লুকিং ফর। এই যে হোয়াট আর ইউ লুকিং ফর। তো এই যে হোয়াট আর ইউ লুকিং ফর, আমি যদি এটাকে করতে চাই, তো প্রথম নিয়ম আমি কি বলেছিলাম, যে স্টেটমেন্ট করতে হবে। তো স্টেটমেন্ট করতে গেলে এই হোয়াটটাকে আমি কি করব, ব্র্যাকেটে নেব। দেখো আর ইউ আছে, তাহলে ইউ আর করে নেব। দেখো জায়গাটা চেঞ্জ করে নিলাম, সাবজেক্ট আর অক্সিলারির মধ্যে জায়গাটা পরিবর্তন করা ছিল, সেটা আমি জায়গাটা ঠিক করে নিলাম, এটা আমি যদি স্টেটমেন্ট করতে চাই। আচ্ছা হোয়াট ইউ আর, আবার লুকিং লিখে নিলাম, ফরের জায়গায় ফর লিখে দিলাম। দেখো এটা স্টেটমেন্ট হয়ে গেছে। হোয়াটটা তুলে রেখে দিয়েছি, ব্র্যাকেটে দিয়েছি, মানে হোয়াটটা নেই মনে করো, তাহলে ইউ আর লুকিং ফর। তাহলে আমি ভয়েস চেঞ্জ করবো, আবার হোয়াটটাকে ব্র্যাকেটেই লিখবো, লিখে আমি ভয়েস চেঞ্জ করবো। তাহলে এখানে দেখো ইয়ে নেই, কি বলেছি, অবজেক্ট নেই, তাহলে তো তুমি তাই করবে, এটা দিয়েই করবে। তাহলে এই যে ইউ, ইউ এর পরে আর তোমরা হয় জানোই, ইউ এর পরে আর হয় ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে ইউ আর। আইএনজির জন্য বিং লিখতে হয়, দেখো জেনারেল রুলস তাই বলে বিং। এই যে আর ইউ বিং। আচ্ছা ভার্বের থার্ড ফর্ম হলে লুকটা হয়ে যায় লুকড, আর ফরটা ফর। এখনও কিন্তু কোশ্চেন ফরম্যাট ফিরে আসেনি, এই যে কোশ্চেন ফরম্যাট ফিরবে। এবার হোয়াটটাকে ব্র্যাকেট থেকে সরিয়ে নিলাম, এই যে আরটাকে আগে নিয়ে এলাম, ইউটা পরে দিয়ে দিলাম। দেখো হোয়াট আর ইউ বিং লুকড ফর, হোয়াট আর ইউ বিং লুকড ফর। দেখে নিয়েছো তো, ডব্লিউএস এর একটা হয়ে গেছে, আবার আর একটা করবো। আচ্ছা নেক্সট আমি যেটা এটা আমি পরে তোমাদের বোঝাচ্ছি, এটা বুঝিয়ে দেবো, তোমাদের এইটা শেষ হয়ে যাবে। এইটাই হচ্ছে সব থেকে বড়ো পার্ট আর কি ভয়েস চেঞ্জের, খুব বোঝাতে হলে অনেক কিছু রুলস রেগুলেশন থাকে। তো 2 নাম্বার কী রয়েছে, 2 নাম্বারটা আমরা করি, ভাই ডিড ইউ ডু ইট, জিজ্ঞাসা চিহ্ন। তো নেক্সট এবার দেখো আমি বলেছিলাম যে এই ভাইটাকে এটা করতে হবে, মানে ব্র্যাকেট দিতে হবে। তো এই ডিডটা কেন আনা হয়েছিল, দেখো এই সেন্টেন্স মধ্যে আর কোনো কিন্তু অক্সিলারি ছিল না, শুধুমাত্র কোশ্চেন বানানোর জন্য আমার ডিডটা আনা হয়েছে। তাহলে আমি ডিডটা তুলেই দেবো, আমি লিখবই না ডিড। তাহলে ইউ, যেহেতু এটা ডিড ছিল, তাহলে এই ডুটাকে আমাকে ডিড ফর্মে নিয়ে আসতে হবে, কারণ পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে, মেইন ভাবে পাস্ট ফর্ম চলে যাবে। তাহলে ভাই ডিড ইউ, ভাই ইউ ডিড ইট, সরি ভাই ইউ ডিড ইট। তাহলে দেখো স্টেটমেন্ট হয়ে গেছে, ফুল স্টপ পড়ে গেল, ইউ ডিড ইট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা একটা ব্র্যাকেটে চলে এসছে। তাহলে এটা আমি ভাইটা লিখে রাখলাম, তাহলে ইট প্রথমে আসবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে ওয়াজ। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডান, তাহলে হোয়াট ওয়াজ ডান বাই ইউ, হোয়াট ওয়াজ ডান বাই ইউ। তাহলে এবার ভাইটা আমি নিয়ে আসবো, সরিয়ে নিয়ে আসলাম ব্র্যাকেট থেকে, তাহলে ভাই ওয়াজ ইট। তাহলে ওয়াজটা জানি এটা একটা অক্সিলারি ভার্ব, মানে ইজ, এম ইজ ভার্ব, মানে ইজ ভার্বের পাস্ট ফর্ম, এম আর ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ। তাহলে ভাই ওয়াজ ইট ডান বাই ইউ। দেখো আমি তোমাদেরকে 3টে স্টেপে করাচ্ছি, কেন তোমাদের বুঝতে পারো যে কীভাবে হচ্ছে আর কি, তাছাড়া আর কিছুই নয়। তাহলে এই দেখো এটা হয়ে গেছে, তোমরা দেখে নাও, দেখো এটা ফাইনাল আনসার, এই যে এটা হলো ফাইনাল আনসার, এই যে এটা হলো ফাইনাল। পরীক্ষা তুমি এই অপশানটা, ভাই ওয়াজ ইট ডান বাই ইউ। আচ্ছা তাহলে এটা আমার হয়ে গেছে। তো এইবার আমি যেটা করব, দেখো ইন্টারোগেটিভেরও প্যাসিভ থাকে কখনো কখনো, কি বললাম, ইন্টারোগেটিভেরও কখনো কখনো প্যাসিভ দিয়ে, সেটাকে আমাকে অ্যাক্টিভে করতে হবে, সেটা আমাকে কী করতে হবে, অ্যাক্টিভে করতে হবে। তো এটা যদি আমাকে অ্যাক্টিভে করতে হয়, তাহলে আমি কি করব, তোমরা দেখে নাও। তো প্রথমে যেটা নিয়ম, যেটা আমি বলে দিয়েছিলাম যে এটাকে ব্র্যাকেটে রাখতে হয়, হাউ, ইটটাকে আগে নিয়ে আসো, ওয়াজটা পরে দাও, ডান বাই ইউ। দেখো ওইটারই যেটা আমি করেছিলাম, দেখো হয়ে গেছে। এবার কি করব, আমি কি করব, এবার হচ্ছে দেখো এটা প্যাসিভ, প্রথমে আমার এটা আমার এখানে অবজেক্ট হিসাবে কাজ করতে, এটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে হাউটা পরে থাক, মানে হাউটা ব্র্যাকেটেই রেখে দেবো। তাহলে ইউ, আচ্ছা ইউ এর পরে কি বসে,
ইউ এর পরে না ওয়ার বসে, তাহলে ইউ ওয়ার। ইউ ওয়ার, এবার ইউ ওয়ারের পরে আচ্ছা ওয়্যারটাও আমি বসাবো না, কারণ যেহেতু আমি অ্যাক্টিভে করবো তাই ডানটা ডিড করে নেব। ডিড না, এইভাবে নয়, তোমাদের 13টি স্টেপ দিয়েই বোঝায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ইউ প্রথমে আসলো, তাহলে ওয়াসটা ওয়্যার হয়ে গেল, ইউ ওয়্যার। ডান হয়ে গেল, এখানে এখানে ইট হয়ে গেল। এখনও এখানে পুরো স্টপ পড়লো, দেখো তো এখন এই সেন্টেন্সটা এখানে কমপ্লিট হয়নি, তাহলে এখানে হাউ লিখে দিলাম। আচ্ছা ওয়্যার ইউ, তাহলে ওয়্যার ইউ তো হবে না, কারণ ওয়্যারটা কিসের জন্য আনা হয়েছিল দেখো বন্ধুরা, স্টুডেন্ট দেখো এই ওয়্যারটা শুধুমাত্র কোশ্চেন না ভয়েস চেঞ্জের জন্য রুলস অনুযায়ী আনা হয়েছিল। আমি আবার কোশ্চেন বানাবো, তাহলে কিন্তু আমাকে তখন এই ডিডটাকে ফিরিয়ে আনতে হবে, ডিড, কারণ এর মধ্যে কিন্তু এই ওয়্যারটা থাকছে না। আমি যখন আমি প্যাসিভটাকে অ্যাক্টিভ করে এই ওয়্যারটা কিন্তু ছিল না, আমি বসিয়েছি যে বোঝানোর জন্য, কিন্তু থাকে না, নেই। তাহলে এবার তোমার তো কোশ্চেন বানাতে হবে, তাহলে ইউ ডান ইট, ঠিক আছে, ইউ ডান ইট বা ইউ ডিড ইট। এখানে কি ছিল, ইউ ডান ইট নয়, ইউ ডিড ইট ছিল, দেখো এটাও তোমার পাস্ট ফর্মে ছিল। দেখো ইউ ডিড ইট এর মধ্যে কোনো কি নেই, এর মধ্যে কোনো অক্সিলারি এই যে ইউ এক্সআই নেই, তাহলে আমার অক্সিলারি আনতে হবে। তাহলে হাউ ডিড, দেখো ইউটা এখানে নিলাম, আবার এই দেখো ডিডটা টু করে দিলাম, ইটটা দেখো আগের উদাহরণটা সেটা দিতে করালাম, হাউ ডিড ইউ ডু ইট। এবার ওইটা ভয়েস চেঞ্জ করলে এটা চলে আসবে, হাউ ইট ওয়াজ ডান বাই ইউ। হাউ ডিড ইউ ডু ইট, এটা অ্যাক্টিভ। এবার এটাকে যদি প্যাসিভ করবে কীভাবে আসবে, এই যে হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। আবার যদি এটা অ্যাক্টিভে করবে, হাউ ডিড ইউ ডু ইট। দেখো এটাই তোমাদের করালাম এতক্ষণ ধরে, এই যে হোয়াই ডিড ইউ ছিল, এটা হাউ ডিড ইউ হয়ে গেছে, আর কিচ্ছু না। তো এটা ছিল হচ্ছে তোমার ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ। তো আমি তোমাদের আরেকটা উদাহরণ দেব, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে, দেখি পাওয়া যায় কি না। এই যে এম আই অ্যালোড টু কাম ইন, দেখো পরীক্ষা এটা দিয়ে দিলে, মনে করো এম আই এ এল এল ও ডাব্লিউ ই ডি, অ্যালোড টু কাম ইন, এম আই অ্যালোড টু কাম ইন। দেখো এইটা কিন্তু প্যাসিভে আছে, অ্যাক্টিভে যদি করি দেখো, তাহলে আমি কি আসতে পারি, তাহলে এই যে পারি শব্দটা আমি কি মে দিয়ে ইউজ করি, আমরা রিপ্রেজেন্ট করি মে। এবার আইটা আই থাকলো, মে আই কাম ইন, দেখো হয়ে গেল মে আই কাম ইন, প্রশ্ন তৈরি হয়ে গেল। এটা হলো আমার অ্যাক্টিভ, এটা ওটা প্যাসিভ ছিল, এটা অ্যাক্টিভ হয়ে গেল। একটু না অনেক সময় একটু এক্সেপশনালও থাকে, তোমাদের একটু বুঝে নিতে হবে। তো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, তোমাদের আমি দিয়ে দেবো প্যাসিভ অ্যাক্টিভ করার, মানে প্র্যাকটিস করার জন্য। তো দেখো অলরেডি এটা আমাকে 23 মিনিট লাগলো এটা বোঝাতে, এটাই সব থেকে বড় জায়গা ছিল ভয়েস চেঞ্জের। তো এখন আমি আর একটা নিয়ম শেখাবো, তো আমি মুছে দিচ্ছি। আর নিয়ম কিছুই না, একটা করে উদাহরণ বললেই তোমাদের হয়ে যাবে। এটা হলো ছিল এতক্ষণ ধরে আমি শেখালাম ইন্টারোগেটিভের প্যাসিভ ভয়েস, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো এটা আমি শেখালাম ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য দু রকমের হয়, তোমরা ভালো করে জানো, একটা ইয়েস নো টাইপ অফ কোশ্চেন্স অর্থাৎ হ্যাঁ বা নাবাচক প্রশ্নবাক্য, আর একটা হলো পিওর ডব্লিউএইচ প্রশ্নবাক্য। আচ্ছা ইয়েস নো প্রশ্নবাক্যের উত্তর কীভাবে দিতে হয়, মানে ইয়েস নো কোশ্চেন্সের আনসার আমরা শুধুমাত্র হ্যাঁ বা নাতে দিই, আর পিওর ডব্লিউএইচের কোশ্চেনের আনসার আমরা কখনো হ্যাঁ বা নাতে ফর্ম দিতে পারি না। আমাদেরকে কিসে দিতে হবে, আমাদেরকে একদম প্রপার আনসার কিন্তু আমাদের দিতে হবে, যে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ এই, ঠিক আছে। এবার ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, তুমি অবশ্যই আমার নাম বলবে না, হ্যাঁ হ্যাঁ বলবে আনসার, আর তো কিছু বলবে না। তার মানে কোনো আনসার যখন হ্যাঁ বা নাতে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমার ইয়েস নো টাইপ অফ কোশ্চেন্স। আর যখন কোনো আনসার হ্যাঁ বা নাতে নয়, পুরো এক্সপ্লেনেশন করা হচ্ছে, ডিটেলস বলা হচ্ছে, হ্যাঁ মাই নেম ইজ ওই অমুক তমুক, তো সেটা হচ্ছে আমার না পিওর ডব্লিউএইচ। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমি তাকে মুছতে মুছতে তোমাদের জিনিসগুলো একটা রিভিশনও আমি করিয়ে দিলাম আর কি। তো এখন আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে, মানে যেটা নিয়ে বলবো, সেটা হচ্ছে কমান্ড সেন্টেন্স অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স। কি বললাম, কমান্ড সেন্টেন্স বা অপটেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ হয়। তো আমি যেটা বলবো সেটা হলো প্যাসিভ অফ কমান্ডস, লিখে দিচ্ছি এখানে, প্যাসিভ
অফ প্যাসিভ অফ কমেন্টস। তো কমেন্টসের প্যাসিভ ভাব কী, মানে কমেন্টস যেটা কমেন্টস টাইপের বাক্য থাকে। তো আমি যদি এখন করি, দেখো রুলস আমি পরে বলছি, তো তোমরা করে মানে আগে উদাহরণটা দিয়ে নিই। তো মনে করো তোমাকে পরীক্ষায় দিয়েছে, তোমাদের করতে দিয়েছে 1 নম্বরে ডু ইট। তো যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে দেখো কী নেই এখানে, না সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কী নেই, এই সেন্টেন্সটায় কী নেই না সাবজেক্ট নেই। আমি আবার একটা 2 নম্বর একটা উদাহরণ দিই, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। আবার এক্ষেত্রে সেই সেম কেস, কি নেই, এই যে সাবজেক্টটা নেই। এই দেখো এটা ওপেন হচ্ছে ভার্ব, দ্য ডোর হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সেন্টেন্সে থাকার কথা, তাহলে কি নেই, দেখো এই এটাতেও সাবজেক্ট নেই, তাহলে এটাতেও সাবজেক্ট নেই। তাহলে কমেন্টসে কি থাকছে না, আমি সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট থাকছে না। তাহলে সাবজেক্ট যদি না থাকে তাহলে আমি কীভাবে ভয়েস চেঞ্জটা করবো? তাহলে দেখো এই যে সাবজেক্ট নেই মানে কি, মৃত, তার মানে লেট দিয়ে করব, লেট। তারপরে অবজেক্টটাকে নিয়ে আসবো ইট, একটা বি বসাবো আর ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবো, লেট ইট বি ডান, কমপ্লিট। আর এখানে লিখবো লেট দ্য ডোর বি ওপেন্ড। দেখো হয়ে গেল। তার মানে সূত্র কি হচ্ছে, প্রথমে আমার লেট থাকবে, তারপরে আমার অবজেক্ট আনতে হবে, লেটের পরে অবজেক্টটা তোমরা জানো এই সেন্টেন্সটা তোমার সাবজেক্ট ছিল না, অবজেক্ট হচ্ছে ইট, তো ইটটা এসছে, লেটের পরে ইট এসছে, তার অবজেক্টের পরে একটা বিই নামক শব্দ বসেছি, এই দেখো বিই নামক একটা শব্দ আর ভার্বের থার্ড ফর্ম, ব্যাস এটা হলো ফর্মুলা। যদি কমেন্ট সেন্টেন্সে থাকে তাহলে এরকম করে আমাকে করতে হবে, সূত্র লেট অবজেক্ট বি ভি3, এটা হচ্ছে আমার সূত্র প্যাসিভ অফ কমেন্টসের ক্ষেত্রে। আচ্ছা, এই যে কমেন্টস আর অপটেটিভ, আমি এখানে অপটেটিভটাও দেখিয়ে দিই, অপটে, আচ্ছা OPTATIVE, আচ্ছা অপটেটিভটাও আমি এখানে করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তাহলে এটা হলো তোমার, এটা হয়ে গেছে। তোমাকে এবার যদি আমি দিই যে ব্যাপারটা হচ্ছে, এবার আমি সেন্টেন্স দিয়ে দিয়ে করাই, তো এটা হলো অ্যাকচুয়াল মানে আমার রুলস। আচ্ছা, কমেন্ট বা অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ, অনুরোধ, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করার জন্য, ঠিক আছে, আদেশ, অনুরোধ, ইচ্ছা এই ইত্যাদি প্রকাশ করার জন্য যে বাক্যগুলো, প্রেয়ার, এই যে বাক্যগুলো আমরা ব্যবহার করি, প্রপোজ মানে প্রপোজাল, ঠিক আছে, তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে আমার অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে, বা ডিজায়ার সেন্টেন্স বা ইচ্ছা, অনুরোধ, আদেশমূলক বাক্য। তো এবার আমরা একটা উদাহরণ নিয়ে করব, লেট হিম বাই এ সাইকেল। ধরো ডিরেক্ট একটা লেট দিয়ে দিয়েছে, ধরো লেট দিয়ে দিয়েছে, লেট হিম বাই এ সরি বাই BUY বাই এ সাইকেল। তো এটা যদি তোমাদের ভয়েস চেঞ্জ করতে দেয়, তোমরা কী করবো, CYCLE, তাহলে লেট হিম বাই এ সাইকেল। তাহলে এই যে লেটটা, তো লেট থাকবে, তাহলে এটা কোনো চিন্তা নেই, লেট এখানেই বসিয়ে দেবে, লেট হিম, লেট। তাহলে তো প্রথমে আমাকে তাহলে কি, এখানে আবার সাবজেক্ট রয়ে গেছে। তো দেখো এই যে তোমার এ সাইকেল আগে চলে আসলো, লেট এ সাইকেল, CYCLE, লেটে সাইকেলের অবজেক্ট এখানে চলে, লেটে সাইকেল, সাইকেল আমি কি বলেছিলাম যে CYCLE, সাইকেলের পরে একটা বি বসাতে হবে, লেটে সাইকেল বি বট, এই দেখো বাইটা হয়ে যাবে বট, BOUGHT, ভার্বের থার্ড ফর্ম। এবার এই যে বাই, সাবজেক্ট রয়েছে, তাই হিম করে দাও, বাই হিম, ব্যাস হয়ে গেল, লেটে সাইকেল বি বট বাই হিম। তাহলে এটা যেহেতু আমার এটা দিয়ে দিয়েছে সাবজেক্ট, তাহলে লেট আবার অলরেডি আগেই দিয়ে দিয়েছে, তো থাকলো লেট, যা দিয়েছে তাই দিয়ে করে, তো লেট বসিয়ে বাকি সব এই তুমি এইটুকু তো হিম বাই সাইকেল, এখান থেকে সাইকেল বি বট বাই হিম, দেখো রুলস কাজই লেগিয়ে দিয়েছি লেটের পরে, এটা একটা ব্যাপার মনে রাখবে।
এবার আমি যেটা এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যেটা বলা হচ্ছে আর কি, প্লিজ হেল্প মি, আমি লিখলাম PLEASE প্লিজ, HELP হেল্প মি। তাহলে এই যে প্লিজ হেল্প মি, তুমি অবশ্যই এবার এটাকে ভয়েস চেঞ্জ করতে দিবে। তুমি কি করবে, কিচ্ছু না, প্লিজটা তুলে ইউ আর রিকোয়েস্টেড টু বসাবে। কি বসাবে, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, ব্যাস, দেখো হয়ে গেল, সাহায্য করার কথা বলছে। এবার তোমাকে এবার কে বলো ডু নট রান ইন দ্য সান, তোমাকে কেউ বলছে, তাহলে তোমরা জানো এটা অ্যাডভাইস দিচ্ছে, তাহলে কী করবে, ইউ আর অ্যাডভাইস টু, তাহলে ইউ আর হয়ে গেল ইউ আর অ্যাডভাইস টু, ADVISED, অ্যাডভাইস টু, ইউ আর অ্যাডভাইসড, আর টু বসালে না, নট টু, ডু নট থাকলে নট টু লিখতে হয়, ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান। এটা তোমার অ্যাডভাইস হলো, দেখো এটা অ্যাডভাইস দিয়ে হয়েছে, এটা রিকোয়েস্টেড দিয়ে হয়েছে। আচ্ছা, আরেকটা সেন্টেন্স আমি তোমাদেরকে সামনে তুলে ধরছি। এবার বলা হলো কাম ইন, কাম ইন, তাহলে কি করবে, দেখো কাম ইন, আসতে পারেন, আসুন, তার মানে কি প্যাসিভ করলে হবে ইউ আর টোল্ড টু, কী করতে হবে, ইউ আর টোল্ড টু কাম ইন, দেখো ইউ আর টোল্ড টু কাম ইন, ইউ আর টোল্ড, এই যে ইউ আর টোল্ড, এই যে এটা দিয়ে করা হলো। এবার বলা হচ্ছে আর একটা সেন্টেন্স, সেটা হচ্ছে ভুলে গেলাম, ওই বলা হলো কিপ কোয়াইট, কিপ কোয়াইট দিল, তাহলে কি করবে, লিখবে ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার, এই যে একটা অর্ডার্ড, এই যে ইউ আর অর্ডার্ড, অর্ডার্ড টু কিপ কোয়াইট, QUIET, কোয়াইট, দেখো হয়ে গেল। তো এটা হলো আমার প্যাসিভ অফ কমান্ডস আর অপারেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আচ্ছা, মুছে দিই, প্যাসিভ কমান্ডস হয়ে গেছে। এবার আমি করব যে মোডাল থাকলে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো বুঝতে পারছো, যদি অবজেক্ট মানে সাবজেক্ট না থাকে লেট দিয়ে করতে হয়, মনে করো সাবজেক্ট মারা গিয়েছে, আবার যদি লেট দিয়েও দিয়ে দেয় ওই সেন্টেন্সে, তোমার অপারেটিভ সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্সে, তুমি তো ওটা দিয়েই করে দেবে, লেট বসিয়েই করবে, লেট তুলবে না, লেটটা দেখো আমি রেখে দিয়েছিলাম। তো তোমাদেরকে আমি শর্টে করাচ্ছি ঠিকই, কিন্তু কোনো কিছুই বাদ দিচ্ছি না, সব কিছুই উদাহরণ দিয়ে দিয়ে বলে দিচ্ছি আর কি, ঠিক আছে, লাইভ ক্লাসের কোনো অংশ কম হচ্ছে না, তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি যেভাবে করিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এবার মোডাল প্যাসিভ, মোডাল প্যাসিভ, তো মোডাল কী কী ভার্ব কী কী আছে তোমরা জানো, মে, শ্যাল, উইল, মাইট, ক্যান, মাইট, কুড, উড, শুড। তো এইগুলি হচ্ছে মোডাল, এতগুলো। এরপরে আরও অনেক কিছুতে ফর্ম হয়, তো এই অ্যাকচুয়ালি এই কটা হচ্ছে মোডাল। কোনো কটা হচ্ছে তোমরা জানো ভার্বের ক্লাসিফিকেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা যদি ওটা দেখে থাকো তাহলে ইজিলি তোমাদের আর এটা বাদবে না। তো আমি ডিরেক্ট ভয়েস চেঞ্জ করবো, আই উইল পানিশ ইউ, ধরো পরীক্ষা এটা দিয়েছে যে আই উইল পানিশ ইউ, PUNISH, পানিশ ইউ। তো এটা দেখো, তাহলে এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, সরি এটা হলো মোডাল, তোমরা দেখতেই পাচ্ছ MOD দিয়ে দিলাম মোড, এটা হলো মেইন ভার্ব, এটা আমার হচ্ছে অবজেক্ট। তাহলে এবার রুলস অনুযায়ী কী হবে, তাহলে অবজেক্টটা আগে আসবে, বসাও অবজেক্ট, তাহলে ইউ, ইউ এর পরে কী বসে, ইউ এর পরে তোমরা জানো
ইউ এর পরে কি বসে? ইউ এর পরে উইলই বসে, ইউ উইল। ইউ উইল, উইল থাকলে একটা বি বসিয়ে দিতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এই যে একটা জাস্ট এই একটা ওয়ার্ড, তোমরা জানো রুলস তাই বলে। ইউ উইল বি, পানিশটা হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম পানিশড, PUNISHED, পানিশড, PUNISHED, পানিশড। এই যে ইউ উইল বি পানিশড বাই, এই যে আই থাকলে মিউ হয়ে যায়, দেখো ভয়েস চেঞ্জ হয়ে গেল। আরেকটা দিচ্ছি, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তোমরা যদি করো এটা তাহলে কি হয়? হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক ফার্স্টে আসবে, ক্যান বসিয়ে দিলাম, ক্যান থাকলে বি বসাতে হবে, যে নিয়ম তাই বলে। হি দ্য ওয়ার্ক ক্যান বি, ভার্বের থার্ড ফর্ম ডান, ডু এর এই যে মেইন ভার্বের ডান, বাই হি থাকলে হিম, দ্য ক্যান বি ডান, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, সেই ওই কাজটা সে করতে পারবে, হয়ে গেল মোডাল প্যাসিভ। তোমরা খাতাতে লিখে নেবে মোডাল প্যাসিভ, যে শ্যাল উইলের পরে জাস্ট প্যাসিভের সময় একটা করে বি বসিয়ে দেবে, আর কিচ্ছু না। আর ভার্ব যার রুলস তারপরে রয়েছে ভার্বের থার্ড ফর্ম যেটা রয়েছে সেটা সেভাবে বসিয়ে দেবে, তাই না? মোডালের রুলস তোমরা দেখেই তো নিলে, জাস্ট একটা বি অ্যাড হয়েছে, জাস্ট একটা বি। তোমরা ওই ফিউচার ইনডিফিনিট বা ফিউচার টেন্সের ক্ষেত্রে যখন ভয়েস চেঞ্জে শ্যাল উইল থাকছিল তারপরে একটা করে বি বসিয়ে দিচ্ছিলে, তো সেটা কিন্তু তোমরা দেখেছো, তাই না? আচ্ছা, এবার হয়ে গেছে। আর এবার যেটা করব আমি, প্যাসিভ উইদাউট বাই। কি করব? প্যাসিভ উইদাউট বাই। কখনো প্যাসিভ ভয়েস বাই ছাড়াও তৈরি হয়, তো সেটা আমরা এখন করব। গুরুত্বপূর্ণ একটা পার্ট। আই নো হিম, পরীক্ষায় দিয়ে দিয়েছে মনে করো, আই নো হিম। এগুলো জাস্ট মনে রেখে দেবে, খাতাতে লিখে রেখে দেবে নিজে, আই নো হিম। তাহলে হি থাকলে হিটা হি হয়ে, হিমটা হি হয়ে গেল হি। আচ্ছা, নো হচ্ছে ভার্বের প্রেজেন্ট, তাহলে হি ইজ, ভার্বের থার্ড ফর্ম নোন হয়ে যায়, নোন, KNOWN, নোন। তাহলে এই যে নোন, এই ভার্বের আগে কখনো বাই বসবে না, কি বসবে? টু বসবে। দেখো, হি ইজ নোন টু মি, সে আমাকে চেনে, আমার দ্বারা চেনে না, আমাকে চেনে, তাই হলো নোন টু মি। আর একটা উদাহরণ দিয়ে তোমাদের সামনে তুলে ধরি, রিপ্রেজেন্ট করি। সেটা হচ্ছে হি ম্যারিজ হার, না হ্যাঁ, হি ম্যারিজ হার, হি MARRIES ম্যারিজ হার। তাহলে হি ম্যারিজ হার, তাহলে আমার হি হারটা সি হিসাবে আসলে এখানে সি, এটা যেহেতু ইএস আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ইজ, ভার্বের থার্ড ফর্ম ম্যারিড, MARRIED, তাহলে শি ইজ ম্যারিড, ম্যারিড বাই হিম হয় না, সে তার দ্বারা বিবাহ করেনি, তাহলে শি ইজ ম্যারিড টু হিম। দেখো, এই যে শি ইজ ম্যারিড টু হিম, তার সাথে বিয়ে হয়েছে, কারোর সাথে তে বা প্রতি ইত্যাদি খেলে টু বসে, তাই আগেরটাও তাই হয়েছে। দেখো, আমি সরে যাচ্ছি, দেখে নাও। আচ্ছা, নেক্সট কি আছে আমরা একটু দেখে নিই, আরেকটা উদাহরণ দিয়ে ছেড়ে দেবো। দ্য নিউজ প্লিজড অল, না, টিয়ার্স ফিল্ড হার আইস, এটা করো, TEARES, টিয়ার্স মানে চোখের জল, TEARES, টিয়ার্স, FILLED, ফিল্ড হার আইস, EYES। তাহলে হার, তাহলে টিয়ার্স ফিল্ড হার আইস, তাহলে এটা হলো মেন ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিটে রয়েছে। আমি যদি এটা ভয়েস চেঞ্জ করি তাহলে কী হবে? হার আইস প্রথমে আসবে, এই হার আইস হচ্ছে এখানে অবজেক্ট কাজ করছে, তাহলে অবজেক্টটা আগে নিয়ে আসবো, তাহলে হার আইস, EYES, আইস। তাহলে হার আইস দুটো চোখ, তাহলে ওয়্যার, তাহলে দেখো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট রয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হার আইস ওয়্যার, ভার্বের থার্ড ফর্ম তো এটা ফিল্ডই হয়, ফিল্ড, অর্থাৎ ফিল্ড বাই টিয়ার্স হয় না, ফিল্ড উইথ টিয়ার্স। দেখো, চোখের জলে পুরনো, উইথ TEARES, টিয়ার্স, হার আইস ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। তাহলে এইগুলো কিন্তু আমাদের, দেখো এটা হলো প্যাসিভ উইদাউট বাই। কীভাবে হলো তোমরা একটু ভালো করে দেখবে, এবং যখন প্র্যাকটিস করতে করতে তোমাদের সামনে কিন্তু আর এরকম আসবে। তো পরবর্তীতে আমি একটু দেখে নিই, যেভাবে প্যাসিভ উইদাউট ডুয়ার।
প্যাসিভ উইদাউট বাই ছিল ডুয়ার মানে হচ্ছে কর্তা, ডুয়ার মানে কি কর্তা, কর্তা ছাড়া বাক্যের কিভাবে আমি ভয়েস চেঞ্জ করব, যে কাজটা কে করেছে আমি জানি না, তো সেই ধরনের বাক্যে আমি কীভাবে ভয়েস চেঞ্জটা করবো। তাহলে প্যাসিভ উইদাউট বাইয়ের জায়গায় হবে উইদাউট ডুয়ার, উইদাউট ডুয়ার, প্যাসিভ উইদাউট ডুয়ার। তাহলে ডুইয়ার। আচ্ছা, এবার প্যাসিভ উইদাউট ডুয়ার আমি যখন উদাহরণ দেবো তখন তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। একটা উদাহরণ আমি দিয়ে নিই। যে সামবডি হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, আমি উদাহরণ দিলাম সামবডি হ্যাজ স্টোলেন মাই ওয়াচ। দেখো তোমাকে কিন্তু অনেক কিছু দেখে অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু বুঝতে, দেখো এখানে সামবডি হ্যাজ স্টোলেন, এই যে হ্যাজ স্টোলেন, তাই তো, এই যে হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, তো এটা কিন্তু অলরেডি প্যাসিভে আছে, এটাকে আমাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে সামবডি কেউ একজন চুরি করেছে, দেখো তাহলে কেউ একজন বসে প্যাসিভ করা হয়েছিল, এটাকে আমাকে কী করতে হবে না অ্যাক্টিভে করতে হবে। তো এটা যদি সরি এটাকে আমাকে প্যাসিভে করতে হবে, তাহলে প্যাসিভে করতে গেলে মাই ওয়াচটা ফার্স্ট আসবে, এই যে মাই ওয়াচ, কারণ আমার এটা হলো আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে মাই ওয়াচ। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে রুল কী হয়, মাই ওয়াচ, তাহলে হ্যাজ, হ্যাজের পরে একটা বিন বসে, মাই ওয়াচ হ্যাজ বিন, মাই ওয়াচ হ্যাজ বিন, তাহলে এই যে স্টোলেন, এলিয়েন স্টোলেন, দেখো এই যে সামবডি উঠে গেছে, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। আমি তোমাদেরকে আর একটা উদাহরণ দিচ্ছি, এটা আমাকে এটা আমাকে করে বলবে পরের দিন। আই হ্যাভ সোল্ড মাই ওয়াচ, এই যে আই হ্যাভ সোল্ড মাই ওয়াচ, এই যে আমি আমার ঘড়ি বিক্রি করেছি কিন্তু কাকে বিক্রি করেছি কিন্তু সেটা বলা নেই, তাই না, আই হ্যাভ সোল্ড মাই ওয়াচ, তাহলে এটা তোমরা করবে। তাহলে আমার মাই ওয়াচ ফার্স্ট আসবে, তাহলে মাই ওয়াচ রুলস অনুযায়ী মাই ওয়াচ, মাই ওয়াচের পরে হ্যাজ বসে, হ্যাজ থাকলে একটা বিন দিতে হয়, তাহলে মাই ওয়াচ হ্যাজ বিন সোল্ড, সোল্ড সোল্ড সোল্ড, সেল সোল্ড সোল্ড, দেখো হয়ে গেল মাই ওয়াচ হ্যাজ বিন সোল্ড। তাহলে বুঝতে পেরেছো এটা হচ্ছে আমার প্যাসিভ উইদাউট ডুয়ার, ডুয়ার না থাকলে। আচ্ছা, প্যাসিভ উইদাউট ডুয়ার। এইবার আমি যেটা করব প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে হি কিল্ড হিমসেলফ। আচ্ছা, রিফ্লেক্সিভ অবজেক্টস, এটা আমাদের এখন করতে হবে। রিফ্লেক্সিভ অবজেক্ট একটা উদাহরণ দিয়ে করাবো। রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে, এবং রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে সেটাও আমি বলে দিচ্ছি, লিখে নিই আগে। তোমরা কিন্তু লিখে নেবে খাতাতে, পড়ার দেখার সময় দুদিন ধরে দেখবে তাও ভালো, দুদিনে দেখবে। REFLEXIV, রিফ্লেক্সিভ, OBJECT। যদি রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে তাহলে কি হবে, তো আমি আগে লিখে দিই, মানে আগে আমি উদাহরণটা লিখি। হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। তো দেখো রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে, দেখো কর্তা যখন নিজের কাজ নিজেই করে, কি বললাম, কর্তা যখন নিজের কাজ নিজেই করে তাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে এটা লিখে দিলাম, কর্তা যখন নিজের, মানে আত্মবাচক, নিজের কাজ নিজেই করে, কর্তা যখন নিজের কাজ নিজেই করে তখন তাকে কি বলে না, আমার রিফ্লেক্সিভ অবজেক্ট যে সেন্টেন্স সেটাকে বলা হচ্ছে যে অবজেক্টটা রিফ্লেক্স, অর্থাৎ নিজেরটা আমি নিজে করে নিচ্ছি, আত্মবাচক। তো আমি এটা যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে আমি কিভাবে করব, তাহলে এটা কিচ্ছু না, একদম ইজি। সেটা হচ্ছে দেখো, হি আমি লিখলাম,
হিটাই আমাকে লিখতে হবে, তো আমি হিমসেলফ তো আমি লিখতে পারি না, হিমসেলফ তো লিখতে পারবো না, তাহলে আমাকে হি দিয়েই করতে হবে। তাহলে হি ভার্বের থার্ড ফর্ম আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, তাহলে হি ইজ সরি হি ওয়াজ কিল্ড, ভার্বের থার্ড ফর্ম যে কিল্ড বাই হিমসেলফ। এই দেখো হয়ে গেল রিফ্লেক্সিভ অবজেক্ট। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, সে নিজেকে নিজে মেরে ফেলেছে, মানে আত্মহত্যা টাইপের জিনিসটা বোঝাচ্ছে, তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে গেল। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সে খণ্ডবাক্য থাকে, খণ্ডবাক্যের মধ্যে একটা প্রধান খণ্ডবাক্য, একটা অপ্রধান খণ্ডবাক্য থাকে, এবং এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একের অধিক খণ্ডবাক্য থাকে, একের অধিক হচ্ছে তোমার বাক্য থাকে, তো সেই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তো আমি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। আই নো দ্যাট হি ডিড দিস, আমি লিখলাম আই নো দ্যাট, KNOW, নো দ্যাট হি ডিড দিস। তো দেখো এই যে আই নো একটা আর হি ডিড দিস একটা, তাহলে এখানে দুটো খণ্ডবাক্য রয়েছে। তো দুটো খণ্ডবাক্যকে কিন্তু আমাকে ইন্ডিভিজুয়াল দ্যাটের দুপাশে কিন্তু আমাকে এইটা যেহেতু আমার এটা হচ্ছে আমার বাইন্ডার্স বলা হয়। তোমার যখন আমি সেন্টেন্সের ট্রান্সফরমেশন শেখাবো তখন তোমরা জানতে পারবে যে এটাকে বাইন্ডার্স বলা হয়। তো বাইন্ডার্সের এই পাশে একটা খণ্ডবাক্য, বাইন্ডার্সের ওপাশে একটা খণ্ডবাক্য, তো দুটো খণ্ডবাক্যকে কিন্তু আমার কী করতে হবে না, ভয়েস চেঞ্জ করে দিলেই আমার না কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এখন এটাকে অ্যান্সার করতে চাই তো কীভাবে করবো, দেখো ইট ইজ নোন টু মি, বা এরকম তোমরা করবে। তাহলে এ দেখো আই নো দ্যাট মানে কি ইট, দ্যাটটা মানে কি ইট, তাহলে ইট ইজ নোন, KNOWN, তাহলে নোনের পরে আমি তোমাদের বলেছিলাম নোন টু বসে, আই থাকলে মি বসে, ইট ইজ নোন টু মি, আর দ্যাটই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না কারণ এটা বাইন্ডার্স বলে দিয়েছে। তাহলে হি ডিড দিস, তাহলে হি ডিড দিসটা আগে চলে আসলো কারণ এই দেখো এই পাশের একটা ভয়েস চেঞ্জ করেছি, এবার এই পার্টেরটাও তো আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দিসের পরে ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম, দিস ওয়াজ ডান বাই হিম, তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট দিস ওয়াজ ডান বাই হিম। দেখো হয়ে গেল ভয়েস চেঞ্জ, কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা উদাহরণ তোমাদের দেওয়া থাকতে তোমরা এটা আমাকে করে পাঠাবে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হি সেইজ দ্যাট হি লাভস হার, এটা আমাকে করে পাঠাবে সবাই। হি সেইজ গ্রুপে পাঠিয়ে দেবে, দ্যাট হি সেইজ দ্যাট হি লাভস হার, এটা আমাকে করে তোমরা পাঠাবে। এই যে হি সেইজ দ্যাট হি লাভস হার, ঠিক আছে, এটা তোমরা আমায় কিন্তু সবাই করে পাঠাবে, মনে থাকবে। আচ্ছা নেক্সট, আচ্ছা আমরা তাহলে এটা মুছে দিই, আমরা উপরটুকু রয়েছে থাক, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করতে হয়, যে বাইন্ডার্স থাকে, বাইন্ডার্সের দুপাশে দুটো খণ্ডবাক্য থাকতে পারে বা তিনটেও খণ্ডবাক্য থাকতে পারে, প্রত্যেকটা খণ্ডবাক্যের কী করতে হবে, ইন্ডিভিজুয়াল আমার ভয়েস চেঞ্জ করতে হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখবে, ঠিক আছে তোমরা সবাই। কোয়াসি প্যাসিভ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, এটাই তোমাদের করলেই হয়ে যাচ্ছে। কোয়াসি প্যাসিভ, QUASI, কোয়াসি প্যাসিভ মানে প্যাসিভ মানে হচ্ছে সম্পূর্ণ প্যাসিভ নয়, কিছুটা প্যাসিভ। কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে কিছুটা প্যাসিভ হচ্ছে, সম্পূর্ণভাবে প্যাসিভ তৈরি হয় না, মানে প্যাসিভ ভয়েস হয় না, সামান্য কিছু অংশ হয় বা সামান্য কিছু অংশ হয় না। তো দেখো এই ধরনের উদাহরণ যখন দেয় কোয়াসি প্যাসিভ,
দেখে অ্যাক্টিভ, সেন্টেন্সটা অ্যাক্টিভই থাকবে কিন্তু দেখে একটুখানি প্যাসিভ মনে হবে, এটাকে বলা হচ্ছে আমার কোয়াসি প্যাসিভ। তো হানি টেস্ট সুইট, তোমরা এইটা উদাহরণ ডব্লিউবিসিএস বা তোমরা দেখতে পাবে, তো তোমাদের কোনো জায়গা আমি বাদ দিলাম না, সব কিছু একদম ডিটেলস করিয়েছি। হানি টেস্টস টিইএস টেস্টস সুইট। তাহলে হানি টেস্ট সুইট আমরা জানি যে মধুর স্বাদ হচ্ছে মিষ্টি, তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে যা আছে তাই লিখব, HONEY হানি, TESTES টেস্টস সুইট, হানি টেস্ট সুইট when it is tested, when it is tested। যে মধুর স্বাদ মিষ্ট হবে যখন আমরা টেস্ট করে দেখব। আরেকটা উদাহরণ দিই, রাইস সেলস চিপ, সেলস চিপ যে চাল কম দামে বিক্রি হচ্ছে, CHEAP, আচ্ছা এটা এ মিস হয়ে গেছে, তো দেখো নাও, তো রাইস সেলস চিপ, তাহলে রাইস ইজ সোল্ড চিপ, কিচ্ছু না, এই যে রাইস ইজ সেলটা সোল্ড করে দাও চিপ। এই যে শুধু মানে দেখে মনে হবে অ্যাক্টিভ কিন্তু শুনতে মনে হবে প্যাসিভ, এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু, এটাকে বলে কোয়াসি প্যাসিভ। এটা দিয়ে অনেকেই দেয়, তো অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, তো এই দুটো উদাহরণ দিয়ে বেশি আসে পরীক্ষায়, তো তোমাদের সেই দুটো আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তো স্টুডেন্ট, তো আজকে ছিল ভয়েস চেঞ্জের এই পার্ট। তোমার ভয়েস চেঞ্জের আদার মনে করছি আর কোনো কাজ মানে তো তোমাদের এটা শেষ হয়ে গেল ভয়েস চেঞ্জ আজকের এই ক্লাসে, মানে আমি সব এটার মধ্যেই সব কিছু তোমাদের করিয়ে দিলাম, তোমাদের আর কিছু বাকি থাকলো না আর কি। তো এরপরে তোমাদের আমি প্র্যাকটিস সেট দেবো, তোমরা প্র্যাকটিস করবে, আর আমি কিন্তু পরীক্ষা নেব, তোমরা কিন্তু দুদিনের মধ্যেই ভয়েস চেঞ্জটা দেখে নেবে, তোমাদের আমি গ্রুপে আমি সেন্ড করে দেবো আজকে, তোমরা দেখে নেবে, এবং তারপরে কিন্তু আমি ভয়েস চেঞ্জের উপরে যেমন করে পরীক্ষাতে আসে আর কি সেই ধরনের কিন্তু একটা মক টেস্ট আমি তোমাদেরকে নেব। তো ততক্ষণে ভালো থাকবে সবাই। তো আজকের ক্লাস এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে বা পরের ক্লাসে তোমাদের সঙ্গে আজকে, ঠিক আছে।